আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে নানান ঝামেলার ভেতরে অর্থনৈতিক দুরবস্থা, বিদ্যুতের দুরবস্থা, শাসন ব্যবস্থার দুরবস্থা এবং বেকারত্ব এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি না হওয়া নানান ঝামেলার মধ্যে দিয়ে বাংলাদেশটি যাচ্ছে। এর মধ্যে সংসদ ভবনে যেভাবে খিস্তি ঘেউর আমরা শুনছি এবং যে নাটক আমরা দেখছি, এর ভিতরে একটি নতুন কাহিনী এসে হাজির। সেটি হচ্ছে বিমান বাহিনীর 10 জন সদস্য গায়েব হয়ে গেছে। কোনো ছুটি না নিয়ে, কোনো কিছু না নিয়ে, গুলি বন্দুক যা আছে নিতে পারে, অস্ত্রশস্ত্র, সেগুলো নিয়ে নিখোঁজ হয়ে গেছে। আরো 10 জনকে ক্লোজ করে রাখা হচ্ছে এবং ক্লোজ মনিটরিং এ রাখা হয়েছে। কি সন্দেহে? জঙ্গি সন্দেহে। তারা হামলা করতে চায় বাংলাদেশের জাতীয় সংসদ, সেনানিবাস, পুলিশ সদর দপ্তর সহ নানান স্থাপনায় তারা হামলা করার পরিকল্পনা করছে। এই রকমের কাহিনী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পত্রিকায় আসতো বা সরকারের কোনো মন্ত্রী এমপি বলতো, কোনো অভিযান চলতো, তখন আমরা শুনতাম এটি আরেকটি সাজানো নাটক। কি নাটক? জঙ্গি নাটক। এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে। ঠিক তখন যখন আপনারা শুনছেন যে বাংলাদেশে জঙ্গি আক্রমণের মুখে পড়তে পারে, তখন কিন্তু আপনাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ বাংলাদেশে একটা বিশেষ শ্রেণী এন্টি আওয়ামী লীগ এবং এন্টি প্রগতিশীল, এন্টি মুক্তিযুদ্ধ তৈরি করা হয়েছিল। এই তৈরি করার জন্য লম্বা একটা সময়কে ব্যবহার করা হয়েছে। মূর্খ, অশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে কিন্তু মাদ্রাসাতে, মানে মধ্যযুগীয় মাদ্রাসার ছাত্রের চাইতেও তাদের চিন্তা চেতনা, মনন মানসিকতা আরো খারাপ। তারা একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য যে একটা সঙ্গীত, সেটাও তারা জানে না, তারা নৃত্য সেটা জানে না, তারা সাহিত্য সেটাও জানে না। তারা শুধু যেটা জানে সেটা হলো মৌলবাদ এবং জঙ্গিবাদ। এই জঙ্গিরাই কিন্তু শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য আমেরিকাকে সাথে নিয়ে বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। এখন বিমান বাহিনীতে যে জঙ্গিরা আস্তানা গেড়েছে, এই জঙ্গিরা কোত্থেকে আসলো? এই জঙ্গিদের উৎস কোথায়? দেখেন, খেয়াল করি, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দিলেন যে পাকিস্তান থেকে যেই সব জাহাজ আমাদের বন্দরে, চিটাগং বন্দর অথবা পায়রা বন্দরে যেগুলো আসবে, সেগুলোকে কোনো রকমের তল্লাশি করা ছাড়াই তাদেরকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হবে। অথচ শেখ হাসিনার আমলে, এর আগেও জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবার আমলেই পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে ক্যাটাগরি করে 2 বার পাকিস্তানের জাহাজ তল্লাশি করার পর তারপরে যে পণ্য খালাসের অনুমতি দেওয়া হতো, যার ফলে বাংলাদেশে যারা ক্রেতা ছিল বা পাকিস্তানি যারা জাহাজ চালাতো, তারা বাংলাদেশে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে পণ্য নিয়ে আসতো না। ইউনূস এসে সেটা তুলে দিলেন। তারপরে আরো একটা ঘটনা ঘটলো। বাংলাদেশে পাকিস্তানের কোনো নাগরিক ভিজিট করতে আসলেও পাকিস্তানের বাংলাদেশ হাই কমিশনে প্রথমে ভিসার আবেদন করতে হতো। অর্থাৎ অন অ্যারাইভাল কোনো ভিসা সিস্টেম পাকিস্তানের জন্য বাংলাদেশে ছিল না। তো পাকিস্তান যেহেতু তারা জঙ্গি উৎপাদন করে, তালেবানদেরও চারণভূমি সেখানে। এখন তেহরিকে তালেবান, পাকিস্তানের একটা নতুন বাহিনী তৈরি হয়েছে, আপনারা জানেন। এই নানান জঙ্গিদের উৎপাদন স্থল হচ্ছে পাকিস্তান, যারা আফগানিস্তানকে শেষ করছে, ভারতের সাথে গত 70 বছর থেকে কারণে অকারণে যুদ্ধ লাগিয়ে রাখছে। লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো এই সন্ত্রাসী গ্রুপগুলা সারা বিশ্বে টেরোরিস্ট সাপ্লাই দেয়। সেই জঙ্গি টেরোরিস্ট গ্রুপগুলা যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্য এই ভিসা ব্যবস্থাটা খুবই স্ট্রিক্ট ছিল। তাদের ডিএনএ টেস্ট করা ছাড়া বাংলাদেশ কোনো ভিসা তাদেরকে দিত না।
ডক্টর ইউনূস আসার পরে তারা বলল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করে তারা না, সরকারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হইতে শুরু করে সরকার যাকেই তাদের লাল পাসপোর্ট দেবে তারাই বাংলাদেশে বিনা ভিসায় আসতে পারবে, এয়ারপোর্টে আসলে তাদেরকে সিল দেওয়া হবে। এবং আরো করেছিল কি, ব্যবসায়ী সহ মানে গুরুত্বপূর্ণ লোকেরা এয়ারপোর্টে আসলে তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ব্যবস্থা করলো। এর ফলে কি হলো, এই 18 মাসে অসংখ্য জঙ্গি সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, পুলিশে এবং আমাদের বিজিবিতে অথবা বিডিআরে এরা জায়গা করে নিয়েছে। এই এখন এদের যে পরিমাণ লোক এখানে এসছে, তারা থানা যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সময়ে সেখান থেকে যে অস্ত্র নিয়েছে সেগুলোও কিন্তু তাদের কাছেই মজুদ আছে। এখন দেশকে আসলেই কিন্তু একটি রেড অ্যালার্টের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনার সরকার যখন ছিল, পুলিশ, আর্মি, বিডিআর সবার উপরে তার কিন্তু একটা কন্ট্রোল ছিল। কারণ তিনি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং ছিল, যার কারণে তিনি এই সব মোকাবেলা করে দেশকে উন্নয়নের ধারায় ধরে রাখতে পেরেছিলেন। সারা পৃথিবীতে বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসেবে নিজেদের অবস্থানটিকে শক্তিশালী রাখতে পেরেছে। কিন্তু এই তারেক জিয়ার সাথে যারা আছে, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী, এই পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এই গোষ্ঠীরা কিন্তু জন্মগতভাবেই তারা কিন্তু মৌলবাদী, তারা সাম্প্রদায়িক, অর্থাৎ তারা হিন্দুত্ববাদ অথবা খ্রিস্টানিটি, জুইশ এদের কাউকেই কিন্তু তারা পছন্দ করে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে 2 মৌলবাদী দালালকে একজনকে বের করে দিয়েছে, আরেকজনের ভিসা বাতিল করেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা এন্টিসেমিটিক কথাটা হলো যারা জুইশ বিরোধী, অর্থাৎ একটা বিশেষ ধর্মের মানুষকে তারা ঘৃণা করে। তো এন্টিসেমিটিক বললে হবে না, তারা এন্টি হিন্দুও বটে, এন্টি খ্রিস্টানও বটে। আমরা বহুদিন মসজিদ, মাদ্রাসা, মক্তবে তাদের বয়ান শুনেছি এবং তাদের মুনাজাত শুনেছি, আল্লাহ ইহুদি নাসারদের হাত তুমি নাস্তে নাবুদ করে দাও। এই যে বক্তৃতা আমরা শুনেছি, অথচ সেই সব দেশে গিয়ে ডলার কামানোর জন্য, পাউন্ড কামানোর জন্য, সেই সব দেশে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে আনার জন্য, সেই সব দেশে গিয়ে নিজেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলার জন্য কিন্তু পাগলা কুত্তা হইয়া থাকেন। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর মূল কথাই হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী তৈরি করতে হবে। এটা মুসলমান ছাড়া অন্য কোনো জাতের মানুষকে এই দেশে থাকতে দেওয়া হবে না, এবং এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। তারা আবার খেলাপাতও বলে, কেউ বলে হুকুমত, কেউ বলে খেলাপাত। শেখ হাসিনার আমলে এই খেলাপাতদারি, এই হুকুমদারি, এই হুকুমতদারি, এই ইসলামী শাসনের খেলাপাত কায়েমকারী লোকেরা আমরা দেখেছি বাগে মহিষে এক গাঁটে জল খেয়েছে। আপনি জানেন ইব্রাহিম হুজুর বঙ্গবন্ধুকে মহান নেতা বলে কত বক্তব্য দিয়েছেন, আর যখন দিন বদল হলো তিনি বললেন মুক্তিযোদ্ধারা সবচাইতে নিকৃষ্টতম সন্তান, অর্থাৎ 71 প্রজন্ম হচ্ছে নষ্ট প্রজন্ম। এইরকম কথাই এই বাংলার জমিনে বসে রাজাকারের বাচ্চা রাজাকারে বলেছে, আপনারা শুনেছেন। তারপরে আপনারা দেখেন যে আমাদের ওই নোয়াখালীর এক মৌলানা আছে, আমার যে স্থানীয় মাদ্রাসা বাঙ্গড্ডা মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন শিক্ষক আফসারি, রফিকুল্লাহ আফসারি, সে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ নাকি ইউনূসকে সরাসরি তার কাছে পাঠিয়েছে, আল্লাহ নাকি নিয়ামত হিসেবে ইউনূসকে দিয়েছে, সেই ইউনূস দেশটা বিক্রি করে দিয়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের যে মোল্লা শ্রেণী, আমাদের যে ইসলামিক চিন্তা চেতনার যেসব মানুষকে আপনারা অনলাইনে দেখেন, এদের চিন্তা এবং চেতনা, এদের মানসিকতা, ওদের শিক্ষা একদম নিম্নমানের, এবং এরা না বোঝে আন্তর্জাতিকতা, না বোঝে জাতীয়তা। আপনি দেখেন 1971 সালে তাদের কথা ছিল কি? কথা ছিল তারা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। অথচ দেখেন বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, কোনো কিছুই যে করে না, সবাই মিলে যদি আপনি দেখেন, কেউই বলতে পারবে না বাংলাদেশ পাকিস্তানে গিয়ে একটি ইটিও মেরেছে। বাংলাদেশেই ছিল। বাংলাদেশের উপরে পাকিস্তান থেকে বোমা এনে 26শে মার্চের কালো রাত্রিতে
বাংলাদেশকে আক্রান্ত করা হয় এবং বাংলাদেশের মানুষের উপরে আঘাত করা হয়। তখন বাংলাদেশের মানুষ ছিল মজলুম, পাকিস্তান ছিল জালেম। অথচ এই ইসলামের দবজাদারীরা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। তারা মুনাফিক, তারা মুখে বলে আমরা মজলুমের পক্ষে, অথচ তারা সেদিন জালেমের পক্ষে দাঁড়িয়েছিল। জালেমের পক্ষে দাঁড়িয়ে টিক্কা খান, ইয়াহিয়া খান।